দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবস। এই সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের দিনে সবচেয়ে বড় খবর হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে এবং প্রথম দিনেই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপ হয়েছে এবং ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গে সংলাপ হবে। এর বাইরে এই সপ্তাহ জুড়ে আরও অনেক বড় খবর, আমরা একটা এক নজরে দেখি। বাংলাদেশের পরিস্থিতি এবং মৌলবাদের উত্থান নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মন্তব্য মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের। বিভ্রান্তিকর মন্তব্য বলছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক পরিবর্তন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বললেন মার্কিন সিনেটর গ্যারি পিটার। ডিসেম্বরে নির্বাচন, তার আগে যত বেশি সম্ভব সংস্কার করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার যা কিছুই করতে চাক না কেন সেটা পুলিশের হাত ধরেই হতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বললেন ডক্টর ইউনূস। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ শুরু। ঐকমত্য কমিশনে এ পর্যন্ত মতামত দিয়েছে 15টি দল। নির্বাচনে জেতার জন্য বিএনপির যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় বহাল রেখেছেন হাইকোর্ট। দ্রুত রায় কার্যকর দেখতে চান আবরারের বাবা। জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী বহিষ্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 289 শিক্ষার্থী বহিষ্কার এবং 9 শিক্ষক সাময়িক বরখাস্ত। চুয়েটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 19 নেতাকর্মীকে বহিষ্কার। নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ সহ 10 জন গ্রেপ্তার, 6 জন 10 দিনের রিমান্ডে। শিশু ধর্ষণের মামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন। 2টি লাইনেই ট্রেন চলবে, 3 মিনিটে নদী পার। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ডক্টর ইউনূসের গ্রামীণ ট্রাস্টের অধীনে গ্রামীণ ইউনিভার্সিটি নামে আরও একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে, বিশেষ করে নারী শিশু ধর্ষণ, রোহিঙ্গা সংকট, এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ব্যারিস্টার তাসনুভা শেলী। আপা, স্বাগত। এই সপ্তাহ জুড়েই আমরা দেখছি, আমি আজকে একটা হিসেব করলাম যে ধর্ষণের সংবাদের সংখ্যা কীরকম। আজকে সকালে আমি যে লিস্ট করলাম তাতে দেখা যাচ্ছে 22টি সংবাদ পাচ্ছি ধর্ষণ সম্পর্কিত। আজকে সবশেষ খবর হচ্ছে এটি, জুলাই অভ্যুত্থানে শহীদ পিতার কবর জিয়ারত করে ফেরার পথে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1। এর বাইরেও আরও অন্তত 22টি সংবাদ আমার তালিকায়। তো একটা সপ্তাহেই 20টার বেশি ধর্ষণের খবর কিংবা ধর্ষণের ঘটনা, এটা কি প্রমাণ করে আসলে মানে ধর্ষকের সংখ্যা বেড়ে গেল দেশে? আমি আসলে এক তো হচ্ছে এটা খুবই দুঃখজনক যে এক সপ্তাহে 20টা রিপোর্ট আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি মনে করি যে এটা হয়তো আগে আমরা এত বেশি রিপোর্ট করতাম না। আমরা সমাজ কি বলবে, সমাজ কি ভাববে, এই কারণে আমরা অনেকটাই চেপে যেতাম, মানে পরিবারও চেপে যেত। এবং আমরা হয়তো মেডিকেল হসপিটালসদেরকে রিকোয়েস্ট করতাম এটা কাউকে জানিয়েন না। সো এই জিনিসটা থেকে হয়তো আমরা কিছুটা বের হয়ে আসছি, যেই কারণে আমরা, এবং আমিও মনে করি আমাদের রিপোর্টিংটাও আরেকটু বেটার হচ্ছে। আমরা আরো ফ্রিলি সব রিপোর্ট করতে পারছি, কারো প্রেশার ছাড়া করতে পারছি, যে কারণে এখন এগুলো একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটা শুধু বাংলাদেশের না, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, এটা গ্লোবাল প্রবলেম, যেখানে নারীদেরকে নিয়ে, নারীদের এই অ্যাবিউজ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো এখন অনেক বেশি দেখা যাচ্ছে এবং আরো বেশি রিপোর্ট হচ্ছে। এটা কি উন্নত বিশ্বেও, মানে আমরা যাদেরকে সভ্য দেশ বলি সেসব দেশেও? জি। এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আসলে এটা হিস্টোরিক ব্যাখ্যা। হিস্টোরিক ব্যাখ্যা বলতে আমি বলবো যে আমরা কিছু ডেটা দেখেছি, এর মধ্যে ইউএন এর কিছু ডেটা আছে যেখানে দেখা যাচ্ছে আমরা ফ্যামিলি মেম্বারদের দ্বারাই দ্য হাইয়েস্ট, এভরি 1 in 4 women, 4 জনে একজন হচ্ছে অ্যাবিউজড হয় বাই সামবডি দে নো ইন দেয়ার ফ্যামিলি মেম্বার। এবং এটা কিন্তু আমি বাংলাদেশের শুধু ডেটা বলছি না, ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড ডেটা। তো এই সব ক্ষেত্রে আমরা তো আমাদের শুধু দেশকে আমরা ব্লেম করতে পারি না, বরঞ্চ আমরা মনে করি আমাদের যে এক্সিস্টিং আইন আছে এগুলাকে যদি আমরা ঠিক মতন একটু ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা হয়তো এই জিনিসটাকে একটু কন্ট্রোলের মধ্যে আসতে পারবো এবং আমাদের
মাইন্ডসেটটাকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি। আপনি আইনের কথা বললেন, তো আমাদের যে এখন এক্সিস্টিং আইনটা আছে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালে, সেটি সংশোধনের মানে আরো একটু কঠোর করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এখানে আমি একটু ধর্ষণ বলতে যা বুঝাই, আমি সংজ্ঞাটা একটু যদি আমি পড়ি, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে তার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে যদি শারীরিক সম্পর্ক করেন, সেটি ধর্ষণ। এখন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি যে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে, কিন্তু পরে কোনো একটা বিরোধ তৈরি হয়েছে, পরে ভদ্রমহিলা গিয়ে মামলা করেছেন, তাকে রেপ করেছেন। সেক্ষেত্রে আদালতের প্রমাণ করবে কি করে যেটা বলপূর্বক ভয়ভীতি দেখিয়ে প্রলোভন দেখিয়ে এটা প্রমাণ করবে কি করে? এটা আইনের দুর্বলতা কিনা? আইনের দুর্বলতা আমি বলবো না, কিন্তু আমি বলবো যে আমাদের আসলে একটু ওপেনলি এইসব ব্যাপারগুলো যদি আমরা ডিসকাস করতে পারি, তাহলে আমার মনে হয় এইসব ক্ল্যারিফিকেশনগুলো চলে আসে। কারণ অনেক সময় অনেক আইনের মধ্যে একটা কনফিউশন থাকে যে এটা ইন্টারপ্রিটেড আমরা কিভাবে করব, আচ্ছা, এটার কনসেন্টটা কি তখন কিভাবে, এবং এটা দেখা যায় যে কনসেন্ট ব্যাপারটা যেটা আপনি বললেন যে প্রথমে ছিল, পরে আমরা তো জানি না যে আদৌ আদালত তো সেটা প্রমাণ করবেন কি করে যে আপনি সম্মতি ছিল বা ছিল না। এইটাই কারণে আসলে বেশ কিছু জায়গায় এটাকে এই আইনটাকে মিসইউজও করা হয়েছে, যেই কারণে আমরা দেখা যায় যে আসলে কারোর সাথে আমি কাউকে পছন্দ করি, কেউ আমার সাথে, যেটা আপনি বললেন, আমার সাথে মত বিনিময় হলো না, আমি এখন গিয়ে একটা নারী শিশু নির্যাতন দমন আইনে আমি গিয়ে মামলা করে দিলাম। কিন্তু এটা এই মিসইউজটাকে আসলে আমরা যদি প্রতিকার করতে পারি, যেরকম আমরা যখন পুলিশ রিপোর্ট আমরা করি, আমরা তখন ইনভেস্টিগেশনের মধ্যে বার হয়ে চলে আসা উচিত যেটা আসলে এটা জেনুইন মামলা কিনা। কিন্তু আমাদের মামলাগুলোর ক্ষেত্রে প্রবলেমটা তো হয় ওই জায়গাটায়, পুলিশ যে ইনভেস্টিগেশনটা করে বা রিপোর্টটা দেয়, সেই রিপোর্ট অনেক সময় ত্রুটিপূর্ণ হয় বা বায়াসড হয়, হয়তো পুলিশ কোনো পক্ষ থেকে ঘুষ খেলো, এবং আদালত তো ওই পুলিশ রিপোর্টের উপরে ভিত্তি করেই প্রথম সিদ্ধান্তটা নেবেন, তারপরে সাক্ষী প্রমাণ। এই ঘুষের ব্যাপারটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না এই এপিসোডে ইন পার্টিকুলার, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে অনেক স্কিলস ডেভেলপ করা উচিত। যেরকম আমার পুলিশ যেরকম নর্মালভাবে একটা ম্যাটার ইনভেস্টিগেট করবে, যখন একটা রেপ ভিকটিম এর যে কমপ্লেইন ইনভেস্টিগেট করবে, তার এই জিনিসটাকে পুরো অন্যভাবে একটু ডিফারেন্ট ভাবে দেখতে হবে। ডিএনএ টেস্ট কয়জনের আমরা পাই, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি জিনিস। ডিএনএ টেস্ট আমরা দেখি, সেই সুবিধা তো সমস্ত জেলায় সারা দেশে নাই। তো আমার ওই জায়গাটায় কাজ করতে হবে, আমার আইন সংশোধন করতে হবে না। আমার আইন ঠিক আছে, আমার তার মানে এখন যে আইন আছে এটি ঠিক আছে বলছেন? আমি মনে করি আমার যে এই আইনে আমাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু জি সেটাই আমি বলছি যে আমরা যেসব বলি দ্রুত বিচার করব, আমরা 90 দিনে করব, আমার কিন্তু 180 দিন ছিল। এই কারেন্ট এক্সিস্টিং আইনে আমার 180 দিন আছে, 180 দিন আর 90 দিন। তারপরে কিন্তু আমি যদি আমার রিপোর্ট না পাই, আমার যদি রিপোর্টই পেতে আমার চলে যায় সময়, তাহলে আমি 90 দিনের মধ্যে কিভাবে করব? রাইট। সো জিনিসগুলো আসলে যেটা বলছি, আমি মনে করি আমাদের আইন মানে সে তাড়াহুড়ো করতে গিয়ে আবার অবিচারের সংখ্যা তৈরি হবে কিনা, আমার আইন যথেষ্ট স্ট্রং, আমার ইমপ্লিমেন্টেশন আমার একটু ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের যে পুলিশ ফোর্স, আমাদের যে মেডিকেল হেলথ কেয়ার প্রোভাইডার, তারা কিন্তু ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাদের কাছে কিন্তু এই এভিডেন্স, এই যে সিমেন কালেক্ট করতে হবে, আমার ডিএনএ টেস্ট করতে হবে, তারা কি কেউ জানে এটা কিভাবে করতে হবে? আমার তো তখনই আমার এইসব ডিএনএ, আমার এই টেস্টগুলার যে কেমিক্যাল, কিংবা আমি যে এই সিমেন কালেক্ট করছি তার কাপড় থেকে, তার যেটা থেকে, ইভেন যিনি করছেন তার দক্ষতা আমার বাড়াতে হবে। এবং সে কি জানে নাকি এই প্রোটোকলসগুলো, যে একটা রেপ ভিকটিমের যদি হসপিটালে আসে মেডিকেলে, সেটার প্রোটোকলসগুলো কি, আমার তার সাথে কি আচরণ হবে? যেমন বলাই হয় যে একজন রেপ উইমেন দ্বিতীয়বার রেপড হন ওই মেডিকেল পরীক্ষা করতে গিয়ে। এক্স্যাক্টলি। সো আমার ফোকাসটা আসলে আমরা সবসময় অন্যদিকে নিয়ে চলে যাই, কিন্তু আমাদের ফোকাসগুলো দিতে হবে আমার হসপিটালস এবং আমার হেলথ কেয়ার প্রফেশনালস, তারা কি জানে নাকি, একটা স্পেশাল গ্রুপ অফ পিপল থাকতে হবে যারা উইল বি ট্রেন্ড যে কিভাবে একজন রেপ ভিকটিমের সাথে কথা বলতে হবে, তাদেরকে কি সাপোর্ট দেওয়া যায়, তাদের কি পরীক্ষা করতে হবে, তাদেরকে যে তারা একটা মেন্টাল ফিজিক্যাল একটা ট্রমা দিয়ে যায়, কি কি সাহায্য আমি আপনাদের করতে পারি। এবং ফ্যামিলিদেরও কিন্তু একটা খুব বড় একটা রোল এখানে তারা প্লে করে। আপনি শুরুতেই বলছিলেন যে ফ্যামিলি তো প্রথমেই, যদি সেই ফ্যামিলিটা একটু সোসাইটির প্রান্তিক হয়, সে তো ভয়ে এটা বলতেই চায় না, এবং যে অভিযুক্ত যদি পাওয়ারফুল হয়, তাহলে তো সে ভাবে যে এই অভিযোগটা করে আমার অন্য বিপদে পড়বো কিনা। ফলে এখানে তার সুরক্ষা নিশ্চিত করবার একটা দায়িত্ব আছে রাষ্ট্রের। আমাদের এক্সিস্টিং আইনেও কিন্তু এখানে একটা, আমরা যে বলছি না উইটনেস প্রোটেকশন, আমাদের এখানেও কিন্তু অলরেডি আছে। আচ্ছা, আমাদের এই আইনের মধ্যে এখন বলা আছে সাক্ষী সুরক্ষা, এবং আমরা সবসময় দেখি বেশিরভাগই আমাদের ফ্যামিলি মেম্বাররাই সাক্ষী হয়। রাইট।
সো তাদেরকেও যে এটা বুঝানো যে তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, তোমাদের এই সাপোর্টগুলো আছে। ওনারা সব বোঝেন না যে আদৌ সে প্রোটেকশন পাবে কিনা, যে কারণে বলে ভাই চেপে যাও। এইখানেই আমাদের আসলে কাজ করার সুযোগ। এই আইন চেঞ্জ করে না করে আমাদের এক্সিস্টিং আইনটাকে কিভাবে এফেক্টিভ করা যায় যাতে মিসইউজ না হয়, দিস ইজ দ্য এরিয়া দ্যাট আমাদের কাজ করা উচিত। এবং আইন চেঞ্জ না করে আমরা যদি আমাদের এক্সিস্টিং পুলিশ অফিসার্স, আমাদের ডক্টরস এবং আমাদের লিগ্যাল প্রফেশনাল যারা লিগ্যাল এইডে কাজ করে, আইনজীবীদেরকে, তাদেরকে যদি এই রেপ ভিকটিমের প্রোটোকলসগুলা আমরা যদি এটার স্কিলস দিয়ে, অ্যাওয়ারনেস দিয়ে, কোনো একটা কোর্স দিয়ে, ম্যান্ডেটরি কোর্স যারা এই সেক্টরে কাজ করবে তাদের দক্ষতা যদি আমরা বাড়াতে পারি। একটা ডিএনএ টেস্ট আমি কিভাবে কখন দিব, অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটু বেশি সময় গেলে, বেশি সময় এই যে সেটা কয় ঘন্টা। এবং ধরেন আমরা অনেকগুলো রেপের ঘটনা ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে, খুব একটু প্রান্তিক। এখন সুবর্ণচরে যে ভদ্রমহিলা বা যে কিশোরী রেপ হলো, সে ঢাকায় আসতে তার কতক্ষণ সময় লাগবে? কারণ ওইখানে তো ফ্যাসিলিটি নিশ্চয়ই নাই। নোয়াখালী জেলা সদর হাসপাতাল আছে কিনা আমরা জানি না। বলে এটা আরেকটা চ্যালেঞ্জ কিন্তু, যদি তাকে ঢাকায় আসতে হয় বা বিভাগীয় শহরে যেতে হয়, তাহলে তার যে সময়টা যাবে সেই সময়ের মধ্যে সেই আলামত কতটুকু থাকবে? সেই সময় আমি মনে করি আমাদের লিগ্যাল এইড অফিস যেটা আছে ওই জেলার, তাদের সাথে যোগাযোগ করা উচিত। তাদের একটা টিম যেন ওখানে চলে গিয়ে এই এভিডেন্সগুলো কালেক্ট করে নিয়ে তারা এটাকে প্রোটেক্ট করেন। কারণ আমাদের প্রত্যেকটা জেলার লিগ্যাল এইড সার্ভিস কিন্তু আছে, একটা নাম্বার আছে। আমরা তাদেরকে কেন ইউজ করি না? তাদেরকে কেন আরো স্ট্রঙ্গার করি না? তাদেরকে কেন আরো পাওয়ার দিই না? তাদের বাজেটটা কেন বাড়াই না? তাদের স্কিলস কেন আমরা দিই না? এই পুলিশ আসবে, পুলিশ থেকে শহরে আসবে, এটা না করে আমি যদি এভিডেন্সটাকে প্রোটেক্ট করতে পারি, রাইট, মানে মেডিকেলের সুবিধাটা যেন ভিকটিমের কাছে যায়, আপনি সেটা বলছেন? সেটাই আমি বলছি। আমার ভিকটিমের কাছেও যাবে, ভিকটিমের পরিবারেরও কাছে যাবে। যেটা বললাম যে ভিকটিমের পরিবার কিন্তু ইন দ্য লং রান খুব বড় একটা রোল প্লে করবে, যাতে এই ভিকটিমটা একটা পর্যায়ে গিয়ে আমাদের সমাজে আবার নর্মাল একটা লাইফ লিড করতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ যে ধরেন যে একবার এরকম ভিকটিম হয়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না অনেকেই, যদি ট্রমেটিক, এবং যদি সেই ফ্যামিলিটা খুব অর্থনৈতিকভাবে সচ্ছল স্বাবলম্বী না হয়, যদি গরিব হয়, তার জন্য সংকটটা আরও। এবং এরকম ঘটনা অনেক ঘটেছে বাংলাদেশে, আপনিও জানেন যে এই ট্রমা থেকে বের হতে না পারে আত্মহত্যাও করেছে একটা পর্যায়ে গিয়ে। ফলে সেই জায়গাতে রাষ্ট্রের অনেক দায়িত্ব। এবং ধরেন আইন উপদেশে যেটি বলছেন যে আপনি এটা ফোকাস করলেন, কিন্তু আমরা এক্সিস্টিং আইন আর একটা দুর্বলতা আমি একটু দেখতে চাই। পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো নারী ধর্ষণের শিকার হলে যার হেফাজতে ছিলেন, যাদের হেফাজতে, তাদের শাস্তি হবে কি 10 বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। এখন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন নারী যদি ধর্ষণের শিকার, তার সাজা 10 বছর হবে, অথচ সাধারণ মানুষ যদি ধর্ষণ করেন তার সাজা মৃত্যুদণ্ড। এইখানে পুলিশকে প্রিভিলেজ দেওয়া হলো না? এটাকে বিদ্যমান আইনে কিন্তু এটা আছে। এইগুলা কেন করা হয়েছে আসলে, এবং এরকম কেন আমার মাথায় চিন্তাও আসবে, এটাই হচ্ছে খুবই স্যাড একটা জিনিস। পুলিশকে আমি কেন প্রিভিলেজ দিব? আমার রক্ষাকারী যে পুলিশ, তার কাছেও আমি পুলিশ হেফাজতে ধর্ষণের শিকার হবে কেন একজন নারী? এটাই হচ্ছে একটা কোয়েশ্চেন, তাই না? এই আইনের এই ক্লজটা আসলো কি করে? এরকম কিছু ঘটনা হয়েছে যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমরা আসলে অনেক সময় যারা পুলিশ ফোর্সে আমরা কাজ করি, তারা আমরা জানি না আমাদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। রাইট। এই যে আমার যে একটা নারী, আমার জেলে, আমার হেফাজতে যদি একজন নারী থাকে, তার প্রতি আমার কি রেসপন্সিবিলিটি, তার প্রতি আমার কি দায়িত্ব, আমি কি রোল প্লে করছি তার জন্য, সেটা জানি না। সেটা জানি না এবং সেটাকে সে মিসইউজ করছে। কিন্তু এই দক্ষতা, এই স্কিলস, এই অ্যাওয়ারনেসগুলা, এগুলা দেওয়ার কার দায়িত্ব? আমাদের সরকারের দায়িত্ব। তো এগুলা বারবার আমাদেরকে জানাতে হবে যে একজন, সে নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, যখন একজন পুলিশের হেফাজতে থাকবে, এটা সেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবার কথা। এটাই এই টাইপের আমরা কেন আমরা চিন্তা ভাবনা রাখি না? আমরা কেন আমরাও এখনো ভয় পাই যে আমরা মনে করি পুলিশের কাছে গেলে আরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, আরো কমপ্লিকেটেড হবে। এরকম চিন্তা আমাদের কেন থাকবে? আমরা আইনি সাহায্য নিতে গেলে আরো ঝামেলা হবে। একটা প্যাচের মানুষ থানায় যেতে চায় না, ভয় পায়, ভাবে যে আবার অন্য বিপদে পড়বে, মামলাও করতে চায় না, আইনের প্যাচে পড়ে যাব। আইনের প্যাচে পড়ে যাব, বিরাট চেইন, এটা সমস্যাটা বিস্তৃত জালের মতো। আপনি একটা সিঙ্গেল ধর্ষণ নিয়ে কথা বললে আসলে কোনো লাভ নাই। এখানে টোটাল সুশাসনের ব্যাপার, টোটাল আইনের শাসনের ব্যাপার। আমাদের ইনস্টিটিউশনাল একটা চেঞ্জ লাগবে, যেটা আমি বললাম যে আমাদের, তারপরে শুধু আইন আর পুলিশ পর্যন্ত না, আমাদের এই মেডিকেল, আমাদের যে ডক্টরস যারা, এই যে বললাম যে যারা ফার্স্ট
হ্যান্ড রিপোর্টিংটা করে। যখনই কোনো একটা ধর্ষণের কেউ শিকার হয় সবার আগে কিন্তু আমার মেডিকেলে যেতে হচ্ছে। সো আমি কোন মেডিকেলে যাচ্ছি, সেই মেডিকেলে কি এমন কোনো এক্সপার্টস আছে কিনা, এক্সপার্ট ওই ফ্যাসিলিটিস, এই যে ডিএনএ টেস্ট যেমন করতে হয় এইসব হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে কি ডিএনএ টেস্ট অবশ্যই করা নাই। হসপিটালের কি এই ফ্যাসিলিটিগুলো আছে? নাই। তাহলে কেন আমি তাদেরকে পারমিশন দিচ্ছি একটা হসপিটাল খোলার? রাইট। কেন আমি হসপিটালে, যে হসপিটালে একজন এক্সপিরিয়েন্স ডক্টর 24/7 অন দ্য রোটা থাকবে না, যে হু ক্যান ম্যানেজ এই তারপরে রেপ ভিকটিমস অর অ্যাবিউজড ভিকটিমস, কেন তাহলে আমি তাকে হসপিটাল খোলার লাইসেন্স দিব? সো এই জিনিসগুলো কেন আমরা চেক করি না? এইগুলো তো খুবই বেসিক, যে দুইজনকে থাকতে হবে 24/7 রোটায়, একই মানুষকে থাকতে হবে না, হু হ্যাজ এক্সপার্টিস ইন ডিলিং উইথ দিস। এবং আমার আশেপাশে হয় আমার নিজের হসপিটালে ডিএনএ টেস্ট করার ফ্যাসিলিটি থাকতে হবে, না হলে আমার পরিচিত কারণ হসপিটালের সাথে ওই অ্যাফিলিয়েশনটা থাকতে হবে। কারণ আমরা বারবার বলে দিই ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল আর কত করবে? 20 কোটি মানুষের দেশে এক ঢাকা মেডিকেল, এটা কত? সে নিজে তো ওভার। ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন, আপনার নিজেরই মনে হবে যে একজন সুস্থ মানুষ ওই ঢাকা মেডিকেলে গিয়ে অসুস্থ হয়ে যাবে। সো আমরা আরো কিছু এরকম ঢাকা মেডিকেলের মতন আরো কিছু লাইসেন্স মেডিকেল কেন করছি? রাইট। একটা বিরতি নিয়ে আসছে, আরো অনেক কথা হবে নিশ্চয়ই। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আমরা সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার তাসনুভা শেলী, অনলাইনে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক এবং রোহিঙ্গা বিষয়ক গবেষক নুপা আলম। নুপা আলম, একটা বিষয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশ সফর করে গেলেন, কক্সবাজারে গেলেন, রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করলেন, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন এবং তিনি পরের দিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বললেন যে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হলে মায়ানমারের রাখাইনে যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাদের সঙ্গে বাংলাদেশের সংলাপ শুরু করা উচিত, তিনি এটা বলেছেন। তার দুদিন পরেই আমরা দেখলাম যে আরসা অর্থাৎ রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেটি রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন, তার 10 জনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলো। সবকিছু মিলে একটু যদি বলেন যে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কী হচ্ছে এবং আরসা, আরাকান আর্মি, এদের তৎপরতা কেমন, আসলে সবকিছু মিলিয়ে একটু যদি আপনি বলেন আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব ইফতার করলেন, ঘুরে গেলেন, তাদের সাথে কথা বললেন, কিন্তু তিনি ওখানে প্রত্যাবাসন নিয়ে কোনো কিছুই বললেন না। মূলত ওরা যা বলার ছিল, আমাদের প্রধান উপদেষ্টা একটু বললেন যে আগামী ঈদের মধ্যে যাতে তারা আগামী বছর ঈদ যাতে মিয়ানমারে গিয়ে করতে পারে, এরকম একটা আশ্বাস দিয়েছেন। এরপরে জাতিসংঘের মহাসচিব ঢাকা ফিরলেন, তিনি দুইটা কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন। একটা হচ্ছে যে রাখাইনে মানবিক সহায়তার জন্য বাংলাদেশ থেকে করিডোর রাইট, আরেকটা চাইলেন, সেটা হচ্ছে তিনি প্রত্যাবাসনের, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তিনি বললেন আরাকান আর্মির সাথে যাতে বাংলাদেশ যোগাযোগ শুরু করে। আপনি ডেফিনেটলি জানেন বাংলাদেশের সীমান্তবর্তী যে রাখাইন রাজ্যটা আছে, যেখানে যে অঞ্চল থেকে রোহিঙ্গাগুলি বাংলাদেশে বিচারিত হয়ে পালিয়ে এসেছেন, ওই অঞ্চলটা এখন পুরোটাই আসলে আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি আপনি জানেন তারা স্বাধীনতা ঘোষণা করেন, তারা নিয়ন্ত্রণ করেছেন বিদ্রোহী গোষ্ঠীরা। এই প্রেক্ষাপটে তারা ফেরত যেতেই চায়, তাদের রাখাইন রাজ্যে ফেরত যাওয়ার সুযোগ আর পাচ্ছে না রোহিঙ্গারা, মূলত প্রত্যাবাসনটা আটকে গেছে। আমরা যদি রাখাইনের আরাকান আর্মির সাথে যদি আলোচনা শুরুই করি, কিন্তু এখানে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে তারপর আমরা কোন প্রেক্ষাপটে তাদের সাথে আলোচনা শুরু করব। আর তার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরাকান আর্মি কোনোভাবে রোহিঙ্গাদেরকে সমর্থন করেন না, তারা রোহিঙ্গাদেরকে পছন্দ করেন না। এমনকি তারা মনে করেন রোহিঙ্গারা মিয়ানমারের জান্তার পক্ষে হয়ে তাদের বিরুদ্ধে দিয়ে কাজ করতেছেন। এই প্রেক্ষাপটে তাদের আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা মানসিক দ্বন্দ্ব, সংঘাত আমরা শুরু থেকে দেখেছি। এবং আমরা যখন রাখাইনের যে আরাকান আর্মির নানা সোর্সের সাথে কথা বলেছি, তারা কোনোভাবে একজন রোহিঙ্গাকেও ওখানে ঢুকতে দিতে রাজি নন। বরঞ্চ আমরা নতুন করে রোহিঙ্গা, বিশেষ করে অফিসিয়ালি বলা হচ্ছে 60 থেকে 70 হাজার, আমরা জানি লাখের অধিক নতুন রোহিঙ্গা কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যারা এখানে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে আবার আপনি যেখানে যার কারণে যে আমরা বলি যে আরসা, রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এর প্রধান হচ্ছে আতাউল্লাহ জুন্নে। তিনি পাকিস্তানের বংশোদ্ভূত একজন মানুষ, তিনি পাকিস্তানেরই নাগরিক। তার নাম আমরা প্রথমবার জানি 2017 সালে 25 আগস্টের সময়। এর আগে আমরা এই আতাউল্লাহ জুন্নি বা আরসা নামে কোন সংগঠনের অস্তিত্ব আমরা জানতাম না। পরে আমরা ওই দিন জানার পরে মূলত অর্থাৎ 17 সালে 25 মার্চ বিপিতে হামলা করা হলো, 72 কি 73 জন তাদের সদস্যকে হত্যা করার পরে এই ইস্যুতে আমরা নতুন করে 7 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।
বিশেষ করে এই আরসাকে রোহিঙ্গারা অভিশাপ মনে করেন। তারা মনে করেন এই আরসার কারণে তারা ভূখণ্ড থেকে বিতাড়িত হয়েছে। এর প্রেক্ষাপটে আরসার প্রধান যেহেতু বাংলাদেশের দিনে আতাউল্লাহ জুমিনী সহ 10 জনকে তারা গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। তিনি ডেফিনেটলি বাংলাদেশের 2টা মামলার আসামি। একটা হচ্ছে মাস্টার মহিবুল্লাহ হত্যা মামলার শাস্তিমুক্ত আসামি, আর হচ্ছে মানে গুমদুম যে সীমান্ত শূন্য পয়েন্টে মাদক বিরোধী অভিযানে ডিজিএফআই এর এক কর্মকর্তাকে যে গুলি করে হত্যা করা হলো সেই মামলার আসামি সে কিন্তু আতাউল্লাহ জুমিনী। এখন 2টি মামলার আসামি তাকে গ্রেপ্তার করেছে। এটাতে 2টা পজিটিভ রোহিঙ্গা ক্যাম্পের 2টা পক্ষ, একটা হচ্ছে আমরা সাধারণ রোহিঙ্গা আর একটা হচ্ছে আরসা বা আরএসইউ, 2টা গ্রুপ। এখানে 2টা গ্রুপের মধ্যে অর্থাৎ সাধারণ রোহিঙ্গা এবং আরএসইউ যে গ্রুপটা সেটা উল্লাসিত মূলত তাকে গ্রেপ্তার করার কারণে। আর একটা গ্রুপ হচ্ছে যারা আরসা সমর্থিত, তারা কিন্তু খুব মানে আমি যে প্রশ্নটা একটু করতে চাই সেটা হলো যে এই যে জাতিসংঘ মহাসচিবের সফর, এরপরে আরসার এই 10 জনকে গ্রেপ্তার করা, ওদিকে আরাকান আর্মির সঙ্গে পরামর্শ করতে বলা, আলোচনা করতে বলা, সবকিছু মিলিয়ে কি মনে হয় যে রোহিঙ্গা প্রত্যাবাসনটা আসলে একটা জটিলতার মধ্যে ঢুকে গেল? রোহিঙ্গা প্রত্যাবাসন মূলত জটিলতা তখনই ছিল যেটা আরাকান রাজ্যটা যখন মিয়ানমারের দখলে ছিল তখন ছিল তারা মানে আসলো এবার তথাকথিত একটা বৈঠক করে চলে গেলে তারা কিন্তু প্রত্যাবাসন নিয়ে আলোর মুখ দেখেনি। এই পরিস্থিতিতে যেহেতু নতুন করে ওই রাজ্যটা আরাকান আর্মির দখলে চলে গেল, সেখানে তাদের সাথে আলোচনা করে প্রত্যাবাসনটা খুব জটিল প্রক্রিয়া। আমরা বিশ্বাস করতেছি না এই মুহূর্তে প্রত্যাবাসনের পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা কাউকে প্রত্যাবাসন করা যাবে, এটা আমরা কেউ বিশ্বাস করতে রাজি নন। এখন একজন সাধারণ রোহিঙ্গাও তারা বিশ্বাস করেন না যে আর কারণের অধীনে পরিচালিত রাষ্ট্রে তারা ফেরত যাবেন, সেটা তারা চান না। আমাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে আবার জাতিসংঘের একটা সত্য আছে যে স্বেচ্ছায় যেতে হবে। এক্ষেত্রে তারা স্বেচ্ছায় যাবেন কিনা এটা নিয়ে একটা নতুন প্রশ্ন দেখা দিয়েছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায়। জি রূপাল আলম, আসবো আপনার কাছে। আপা, একটু এই বিষয়ে যদি ধরেন, গুতেরেসের এই সফরটা নিয়ে অনেক আশাবাদ তৈরি হয়েছিল যে তিনি নিজেও গেলেন, ইফতার করলেন এবং আশাবাদ ব্যক্ত করলেন যে আগামী রোজার ঈদ যেন রোহিঙ্গারা মিয়ানমারে রাখাইনে গিয়ে করে। এখন বাংলাদেশে 10 লাখের বেশি রোহিঙ্গা আছে। এইটা আদৌ বাস্তবসম্মত যে এই 10 লাখ রোহিঙ্গা আগামী বছর ঈদ করবে তাদের ভূখণ্ডে? এটা সম্ভব? আসলে সম্ভব, আমরা যদি চেষ্টা করি তাহলে তো সবই সম্ভব, কিন্তু এটা আসলে এক সাইডের চেষ্টায় হবে না। আমাদের সাথে সাথে মায়ানমারেরও ওই ওয়েলকামিং এবং এটা মায়ানমার সেই ওয়েলকামিংটা হবে কি করে? তারা নিজেরাই তো এদেরকে তাড়িয়ে দিয়েছে। এখন এইটাই এখন নেগোসিয়েশনের ব্যাপার। লিডার্সদের কথাবার্তা বলা দরকার যে কেনই বা তোমরা তোমাদের নিজেদের লোককে এভাবে ছাড়লে এখন কি কি কন্ডিশনে তোমরা ফেরত নিতে চাচ্ছ এবং নিবে কিংবা নিবে না। সো তারা তো একটা ওপেন ডিসকাশনে আসতে হবে। আলোচনাটা হওয়া উচিত মিয়ানমার সরকারের সঙ্গে। আর কেউ আসলে বলে, আমরা যেরকম এখন রিসেন্টলিও তো আমরা দেখলাম, আমরা সবাই একদিকে যদি যাই বলছি যে আমাদের এখানে গাজাতে ফেলবা না আর কোনো, কিন্তু কে শুনছে কার কথা? আমরা সবাই বসে দেখছি। এখন যার আসলে দ্য মেইন পারসন মায়ানমার সরকার, আমরা তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই বৈঠক করছি। কিন্তু এই বৈঠকে কতটুকু ফ্রুটফুল হবে আসলে আমি জানি না। কিন্তু যতদিন পর্যন্ত আমরা মায়ানমার সরকারকে এই বৈঠকের একটা ইন্টিগ্রাল পার্ট না নিয়ে আসতে পারি, তাদের আসলে কি কি চাওয়া, কি কি কন্ডিশনস, এটা যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা বাড়বো। এই প্রশ্নটা রূপাল আপনাকে করতে চাই। আরাকান আর্মি তো একটা সশস্ত্র গোষ্ঠী, তো রোহিঙ্গা সংকটের মূল স্টেক হোল্ডার হচ্ছে মিয়ানমার সরকার। তো বাংলাদেশের আলোচনা করতে হলে তো করতে হবে মিয়ানমার সরকারের সঙ্গে, মানে একটা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কেন? মানে জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যটার অর্থটা কি আসলে আপনার কাছে কোনো পরিষ্কার হয় যে একটা সরকারের সঙ্গে আলোচনা না করে আমি একটা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করব কেন? এখন হচ্ছে জাতিসংঘের মহাসচিব, আমার মনে হলো আর কি, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা তো তিনি অঘোষিতভাবে যে আরাকান আর্মির যে রাখাইন রাজ্য নিয়ন্ত্রক, তিনি অনেকটা স্বীকৃতি দিয়ে ফেললেন। তিনি বললেন যে ওখানে মানবিক সহায়তা করতে হলে বাংলাদেশকে করিডোর রাখবে, এক। দ্বিতীয় বিষয়টা বললেন যে আমরা যদি রোহিঙ্গা প্রত্যাবাসন করতে চাই এক্ষেত্রে আরাকান আর্মির সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আলোচনা করতে হবে। যদি এই অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রিত থাকে তাহলে আমাদের আরাকান আর্মির সাথে অবশ্যই আলোচনা করতে হবে। এখন পর্যন্ত তারা তো স্বাধীন হয় নাই, বাংলাদেশ এখনো স্বাধীন হয় না, স্বাধীনতা ঘোষণা করেও নাই, এবং তারা এখনো ঘোষণা করবেন কিনা সেটাও এখনো পরিষ্কার না। কারণ আপনি জানেন, শুধু আরাকান রাজ্য না, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে আরো 7টি সশস্ত্র গ্রুপ খন্ড খন্ড বিদ্রোহ করতেছে, তারা খন্ড খন্ড এলাকা নিয়ন্ত্রণ করছে, এবং 7টা গ্রুপ মিলে
আরকান আর্মি সহ তারা কিন্তু আবার সমন্বয় রয়েছে, তাদের হচ্ছে একটা অন্য পরিকল্পনা আছে। এই পরিস্থিতিতে যদি আরকান মানে রাখাইন যে অঞ্চলটাতে রোহিঙ্গারা আসছেন তারা ফেরত যাবেন রাখাইন। যদি আরকান নিয়ন্ত্রিত এলাকায় যদি সময়ের মধ্যে আমরা ফেরত পাঠাতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের আরকান আর্মির সাথে আলোচনা করতে হবে। কিন্তু আরকান আর্মির পার্সনটাকে এখানে এরা তো একটা মানে একটা রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপ, তারা সামরিক শাখা। এটা আমাদের কথা, তাদের যে রাজনৈতিক দলটা রয়েছে ওদের সাথে হয়তো আলোচনা করতে, কিন্তু তারা তো রাজনৈতিক দল ক্ষমতায় আসেন না, আমরা তাদের সাথে আলোচনা করতে যাবো বা কেন, এটা একটা প্রশ্ন থাকে। তার মানে রূপা আলম, এই যে 10-12 লাখ মানুষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছেন, এদের আদৌ ফেরত পাঠানো যাবে কিনা এই প্রশ্নটা জনমনে কিন্তু আছে। আপনার কি মনে হয় আদৌ ধরেন আগামী রোজার ঈদে 10 লাখ না, অন্তত 50,000 10,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো যাবে? এটা বিশ্বাসযোগ্য? আগামী 1 বছরে যে পরিস্থিতি রাখাইন অঞ্চলে আগামী 10 বছরে 5 জন রোহিঙ্গা ফেরত যাবেন সেটাও বিশ্বাস করি না, বরঞ্চ সেখানে আরো 2 লাখ রোহিঙ্গা অবস্থান করছেন যারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা আছে, তারা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তার মানে আরো কি পরিমাণ বাংলাদেশে আসে সেটা একটা বড় টেনশনের বিষয়। রূপা আলম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা বিরতি নিয়ে আসছি, আর কথা হবে নিশ্চিত। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার তাসনুভা শেলী। আবার বিরতির আগে আমরা রোহিঙ্গা প্রসঙ্গে ছিলাম, যে আমাদের কক্সবাজার থেকে সাংবাদিক রূপা আলম ছিলেন, যে তিনি বিশ্বাস করেন না যে আগামী 10 বছরেও কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যাবে। উপরন্তু তিনি আশঙ্কা করছেন যে আরও প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার জন্য অপেক্ষা করছে। একটা বিকল্প সলিউশনের কথা আমরা শুনছিলাম, যে যেহেতু বাংলাদেশে রাখাও একটা কষ্টকর, ওরা মিয়ানমারে পাঠানো ডিফিকাল্ট, তাহলে ভাগ ভাগ করে এই রোহিঙ্গাদেরকে তৃতীয় কোনো দেশে, ধরেন যেসব দেশে ল্যান্ড প্রচুর, USA, কানাডা, অস্ট্রেলিয়া, সেসব দেশে যদি ওরা নিয়ে যায়, এরকম একটা আলোচনা ছিল। কিন্তু সেটার পসিবিলিটি কতটুকু আদৌ হবে কিনা? অ্যাকচুয়ালি যেটা বললাম, যে আমাদের যদি ইন্টেনশন থাকে ওদেরকে হেল্প করার, আমরা কিন্তু আসলেই পারি। যেরকম আমাদের বাংলাদেশে যখন আমরা তাদের রোহিঙ্গাদের নিয়ে আসলাম, এটা কিন্তু অনেকেই মানা করেছিল, অনেকে এটা বিরোধিতা করেছিল যে আমরা নিজেরাই পারি না রাইট নিজেদের রাইটস ইনশিওর করতে, আমরা এদেরকে কিভাবে দেখব। সো আমাদের মতন বেটার স্টেটে কিন্তু আরো অনেক দেশ আছে, সেন্ট্রাল ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, তারা এখন বলছে আমরা লোক আসো, তোমরা এখানে থাকো, আমরা তোমাদেরকে পয়সা দিব। রাইট। সো আমরা কেন এদের সাথে এই আলোচনা করছি না, যা তাদেরকে, এবং এখনো দেখা যাচ্ছে যে আমাদের দেশে আসো, আমরা তোমাদের ভাষা শিখাই দিব, আমরা স্কিলস দিব, আমরা তোমাদেরকে পেমেন্ট করব। কারণ এইসব কিছু দেশে, ইভেন গ্রিস, ইটালি, এখান থেকে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনগুলো চলে যাচ্ছে, লিভিং। এখানে অনেক খালি জায়গা, তারা মানুষও চাচ্ছে, সিটিজেন্সও নাই, বলছে তোমরা আসো, তোমাদেরকে আমরা সিটিজেন্স। তার উৎপাদনের জন্য লোক দরকার, তার তো একটা ডেইলি লোক লাগবে, লেবার লাগবে। কিন্তু সব দেশেই কিন্তু আমাদের এই বেসিক, এই ব্রেক্সিটের সময়ও আমাদের লেবার একটা সংকট পড়ে যাচ্ছে। আমরা তাদের সাথে কথা বলে একটা এগ্রিমেন্টে কেন যাই না, যে আমাদের এখান থেকে তোমরা 1 লাখ করে করে এভরি ইয়ার গিয়ে গিয়ে এক একটা দেশে নাও, দেখো, ওদেরকে ট্রেন করো উইথ ফ্যামিলি, রাইট, এবং ওরা তো অবশ্যই রাজি হবে। রোহিঙ্গারা তো একটা উন্নত জীবন পাবে, ওরা একটা উন্নত জীবন পাবে। ওরা এইরকম যেভাবে যে কন্ডিশনে এরা থাকছে, এটা তো কোনো মানবিক জীবন না। এটা তো একটা আমরা না ভালো কিছু দিতে পারছি না, ওদেরকে ওরা কিছু পাচ্ছে, এভাবে আর কতদিন। তো আমরা যদি আসলে ওদের কোনো মঙ্গল চাই, আমি মনে করি যে এইসব দেশ, আর এখন বেশ কিছু দেশ এরকম ভলেন্টারিলি বলছে যে আমাদের দেশে এসে তোমরা থাকো, আমরা তোমাদেরকে পে করব। এবং এই আলোচনাটায় জাতিসংঘে মধ্যস্থতা করতে পারে। ধরেন গুতেরেস আসলেন, উনি বরং এই যে তৃতীয় দেশে মানে নেয়ার ব্যাপারে কোনো কথা বলেননি, এই জায়গাটা ফোকাস করতে পারতেন। এই জায়গাটা ফোকাস করা উচিত ছিল, কারণ যেহেতু আমরা মায়ানমারের সাথে কোনো রকমের কোনো ডিসকাশনে যেতে পারছি না, রাদার দেন আস্কিং more countries to give funds. Right. Instead of asking more countries to donate and give funds, take these people, give them skills, educate them and make them your citizens. বরং গুতেরেস বলেন যে বাংলাদেশের মধ্যে করিডোর দিতে হবে মিয়ানমারে, কি বলে, খাদ্য সহায়তা পাঠানোর জন্য, মানে আমাদের সংকটটাকে আরো বাড়ানো। এগুলা তো আমাদের পক্ষে কিভাবে সম্ভব? আমাদের তো নিজেদের দেশেরই আমরা খাদ্য সংকটের মধ্যে আমরা নিজেরাই আছি। আমরা একটা মানবাধিকার কারণে হোক, আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, আমাদের নেইবার
এটা আমাদের দায়িত্ব ছিল, এটা খুবই ভালো। এখন পুরাটা আমাদের উপরে কেন চাপিয়ে দেওয়া? কেন অন্যান্য দেশরা আগিয়ে আসছে না যে আমি আমার 5,000 রোহিঙ্গা এখান থেকে নিব, আমি 10,000 রোহিঙ্গা নিব? হ্যাঁ, এতগুলো দেশ, এত সমৃদ্ধশালী দেশ, অনেক দেশের তো এরকম প্রপোজালও কেউ দিচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটা আমাদের মনে হয় আরো অনেক কাজ করবার আছে। আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সিফাত মাহমুদ। সিফাত, ঈদ যাত্রা এখনো ফরমালি শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে যাবে, এবং ঢাকা থেকে ঢাকার বাইরে বেরোনোর একটা বড় গেটওয়ে হচ্ছে আপনার আশুলিয়ার ওই অঞ্চলটা, এবং সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছিল। কাজ কতদূর, এবং কাজ যদি শেষ না হয় তাহলে এবার ঈদ যাত্রায় ভোগান্তি কেমন হবে, মানে কেমন দেখছেন? আপনি বোধহয় স্পটেই আছেন। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইকেল যে মূর্তি রয়েছে সেই মোড়ে আমি রয়েছি। আর এই মূর্তি হলো অনেক জনবহুলপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মোড়। ঢাকা গাবতলী থেকে যে পরিবহনগুলো ছেড়ে আছে এবং আব্দুল্লাহপুর থেকে যে পরিবহনগুলো ছেড়ে আছে সেগুলো কিন্তু এই বাইপেল মোড় অতিক্রম করেই উত্তরবঙ্গের দিকে অগ্রসর হয়। তো এর ফলে কিন্তু এখানে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে যদি বলি, সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে যানজট প্রচন্ড পরিমাণে হয়ে থাকে। তো এবারে আপনারা জানেন যে এলিভেট এক্সপ্রেসওয়ে কাজ চলছে। এই কাজকে কেন্দ্র করে কিন্তু এবার আশুলিয়া থেকে রপ্তানি পর্যন্ত যে 10 কিলোমিটার রাস্তা রয়েছে, এই 10 কিলোমিটার রাস্তায় কিন্তু পুরোটা কাজ চলার কারণে যানজটের প্রচন্ড যানজট সৃষ্টি হয়। তো এবছর ঈদ যাত্রাকে কেন্দ্র করে যতটুকু আমরা পরিবহন শ্রমিকদের সাথে এবং সাধারণ যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এইবারের ঈদ যাত্রায় প্রতি বছরের তুলনায় কয়েক গুণ যানজট সৃষ্টি হবে। আর ঈদ যাত্রায় যানজট সৃষ্টি হওয়ার পিছনে তারা কারণ আরেকটি দেখিয়েছে যে এবছর কিন্তু অটোরিক্সা এবং ইজি বাইক যেই বাইকগুলো রয়েছে সেগুলোর প্রচন্ড পরিমাণে চাপ এই রাস্তায় এখন কারণে কিন্তু যে বড় বড় পরিবহন রয়েছে সেই পরিবহন গুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারে না। রাইট। সিফাত, একটা বিষয় জি হ্যাঁ বলুন। আমি এক্সপ্রেসওয়ের বিষয়টাই জানতে চাচ্ছিলাম। এলিভেট এক্সপ্রেসওয়ের যে প্রকল্পের পরিচালক রয়েছে শফিকুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি উনি আমাদেরকে জানিয়েছে যে এবছর এলিভেট এক্সপ্রেসওয়ের কাজ তারা 42% কাজ সম্পূর্ণ করেছে। তবে এবার যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু বাড়ছে যাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জায়গা থেকে তারা কিন্তু এবার তাদের যে কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু রাস্তায় তারা নামিয়ে দিবে, যেন যাত্রীরা যে ঘরে ফেরার যাত্রীরা তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। সেই সাথে সাভার হাইওয়ে থানা পুলিশের সাথে আমরা কথা বলে জেনেছি এবং ট্রাফিক পুলিশের সাথে কথা বলে জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এবছর তারা একটু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে যে নবীনগর গাবতলী থেকে ছেড়ে আসে যে সব যানবাহন, সেই সব যানবাহনগুলো এই রাস্তায় যদি বাইপেল থেকে উত্তরবঙ্গে যাওয়া চন্দ্রা যাওয়ার যে রাস্তা, এখানে যদি প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা এটাকে একটু উল্টো পথে তারা ধামরাই ধুলিভিটা ও ধামরাই কালামপুর থেকে যে মির্জাপুর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু তারা একটু বাইপাস করে নিয়ে একটু নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করে দিবে বলে আমাদেরকে জানিয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ এখানকার অবস্থা। সিফাত, অনেক ধন্যবাদ। আমি একটু জাস্ট একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যখন কথা বলছেন পেছনেই আমি দেখলাম যে কয়েকটা ইজি বাইক চলে গেল। এই যে মহাসড়কে ইজি বাইক বা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যে চলাচল করছে আমরা দেখছি সাম্প্রতিক একদম নির্বিঘ্ন, ট্রাফিক পুলিশ এদেরকে থামায় না থামাতে পারে না? আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা মাঝে মাঝে কিন্তু এই অটোরিক্সাগুলো থামানোর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে এবং থামানোর জন্য তারা পদক্ষেপও নেয়, কিন্তু তারপরেও এদেরকে কোনোভাবেই তারা আটকাতে পারে না বলে আমাদেরকে জানিয়েছে। বুঝতে পেরেছি। সিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। আপা, আমরা একটা ঈদের প্রসঙ্গে যাই। আপনি নর্মালি ঈদ কি ঢাকায় করেন? জি। তার মানে ঢাকার বাইরে যাওয়ার যে হ্যাসেল এটা পোহান না। কিন্তু আপনার দেখবেন যে প্রত্যেক বছর ঈদের সময় 2 ঈদে এই যে ঢাকা প্রায় 80-90 লক্ষ লোক সম্ভবত ঢাকা ছাড়ে, এবং তখন যেটা হয় প্রত্যেকটা মহাসড়ক নদীপথে একটা ওভার ক্রাউড একটা সিচুয়েশন তৈরি হয়। তো এখন আমরা সবাই জানি যে এরকম সিচুয়েশন হবে, তাহলে একসঙ্গে এত মানুষ যখন ঢাকা ছাড়বে আবার ঈদ শেষে ঢাকায় ফিরবে, তাহলে আমার তো বিশেষ ব্যবস্থা লাগবে। তো
রাষ্ট্রের যারা ধরেন এই ট্রাফিক ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বা পরিবহনের সেক্টরের সঙ্গে যারা যুক্ত, তারা এই বিশেষ ব্যবস্থাটা কতটুকু নেয় আসলে, সেটা কিন্তু বড় প্রশ্ন আসে। কারণ এত লোক একসঙ্গে বাড়ি যাবে আমরা সেটা আগে থেকেই তো জানি, তাহলে আমার প্রস্তুতিটা কি? আমরা কিন্তু প্রত্যেক বছরই দেখি যে সরকার এবার আগের থেকে টিকিট ছাড়ছে, এবার যাতে এই যে এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দিয়েছে। শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার ফলে আমরা পরশুদিন সম্ভবত রিপোর্ট দেখলাম যে প্রথম আধা ঘন্টায় সবশেষ তো বটেই 1.5 কোটি হিট। এখন 1.5 কোটি হিট যদি হয় তাহলে কয়জন লোক টিকিট পাবে? এগুলো কিন্তু আরেকটা যেটা বললাম যে আরেকটা যদি পিছিয়ে যায়, এই যে এই এত মিনিটে 1.5 কোটি হিট, এটা কি আসলে আপনার মনে হয় পসিবল? এটা কিন্তু এখানে হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে আপনার এআই বট ইউজ করা হচ্ছে। আচ্ছা, ফেক আইডি যারা এগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যারা করছে যে আমি এখন এগুলা কিনবো, আচ্ছা, লগ ইন করে একসাথে সব কিনবো, কিনে আমি তারপর এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করবো। এবং এই অভিযোগ বেশ পুরনো। এইটা কিন্তু আমরা এটা জানি, জেনেও আমরা এগুলাকে আসলে করছি না, কারণ এত কোটি একসাথে লগ ইন করে নিয়ে যাওয়া আমার, তাহলে এটা যদি আমি জানি আমার এই অভিযোগ যদি পুরানো হয়, তো আমি একসাথে সব ছাড়বো না। আমি প্রথম দিন 500টা ছাড়বো, তারপরের দিন 1000 ছাড়বো, তারপরের দিন আমি 5000 ছাড়বো, এরকম ভাবে। ট্রেনের টিকিটের বড় সংকট হলো যে ট্রেনের মানে সংখ্যা এবং বগির যে সংখ্যা, সেই তুলনায় প্যাসেঞ্জারের চাহিদা অনেক বেশি, ফলে সবার পক্ষে আসলে ট্রেনে যাওয়া সম্ভব না। এটা একটা বড় সমস্যা। এই জন্য বাস এবং ধরেন দক্ষিণাঞ্চল আমাদের নদীমাতৃক দেশে যেটা হতে পারতো, মূল বাহনটা হতে পারতো আমাদের নৌপথ, কিন্তু আমরা দেখবেন যে নৌপথে আমাদের ওইভাবে কনসার্নটা কম। আমাদের সমস্ত যোগাযোগের চিন্তা হচ্ছে সড়ক কেন্দ্রিক, কনসার্নটা কম। কারণ আমরা, আপনি দেখেছেন হয়তো গত বছর আমাদের কিছু ফেরি অ্যাক্সিডেন্ট হয়, ডুবে গিয়েছে। কারণ ধরেন একটা ফেরির ক্যাপাসিটি হচ্ছে 500, আমরা ওখানে নিয়ে নিচ্ছি 1000-1500। সো তখন যদি এইরকম ফেরি দুর্ঘটনা ঘটে, এবং আমাদের এই যে রেস্কিউ সিস্টেমটা তো এত এফিশিয়েন্ট না যে আমরা সাথে সাথে হেলিকপ্টারে করে গিয়ে, নৌযানের সংখ্যা বাড়াতে হবে, ফেরি সংখ্যা বাড়াতে হবে। ফলে আমরা বলছি যে এটা সাশ্রয়ী, তো নৌপথে যাওয়াটা সাশ্রয়ী। ট্রাফিক জ্যাম, একবার তো আপনি নৌযানে উঠলে তো বাড়ি চলে গেলেন, মাঝখানে তো ট্রাফিক নাই। কিন্তু সড়কে যেটা ছোট ছোট এই যে ফেরিগুলা ঘটছে, এই যে গুলশানের আমাদের এই হাতিরঝিলের এখানে এই স্পিড বোটের এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ভালোই পারফর্ম করছে। এগুলো তো শর্ট ডিসটেন্সের জন্য, এগুলাকে আমরা যদি আমরা কেস স্টাডি করে দেখি যে হাউ মাচ পিপল আর সেভিং টাইম ওয়াইজ, মানি ওয়াইজ, তাহলে আমরা এরকমও আরেকটু লার্জার স্কেলে একটা প্রজেক্ট নিয়ে নামতে পারি। কিন্তু আসলে আমাদের এই ট্রাফিকের উপরেও যে ফোকাসটা, এটাও তখন একটু ট্রাফিকের চাপটাও একটু কমে যদি আমাদের কিছু অল্টারনেট রুট। সো আমরা আবার ফোকাস করছিলাম মেট্রো রেল করতেও তো এখন আমার যেটা, এই যে আপনি এখন দেখছেন যে এই কনস্ট্রাকশন ওয়ার্ক গুলশানে হচ্ছে, শেষ হতেও সময় লাগে, যেটা আমরাও বুঝি। এখন আমরাও বুঝে বলা যায় এখন কিছু পাওয়ার জন্য সহ্য করতে হবে, কিন্তু আরো একটা না, বেশ কয়েকটা অল্টারনেট আছে। এই ফেরির সাইডটাকেও আমরা আরেকটু, মানে নৌপথেও আরো অনেক বেশি গুরুত্ব দেওয়া যায়। যেহেতু আমার এই মেট্রো করতে গেলে, একটা অল্টারনেট করতে গেলেও আমি আরেকটা ট্রাফিকের কেওসের মধ্যে পড়ছি। সো বাট হাউএভার, এই যদি নৌপথে আমি একটু ফোকাস দিই, আমার কিন্তু এরকম কিছু করতে হচ্ছে না। আমার একটা ফেরি ঘাটকে ইমপ্রুভ করতে হচ্ছে, কয়েকজনকে আমার এই যে টিকেটিং সিস্টেম রাখতে হচ্ছে। আই হ্যাভ টু মেক শিওর আমি 2-3টা প্রপার জাহাজ, যেগুলা প্যাসেঞ্জার নিতে পারে, যেগুলা গাড়ি নিতে পারে, সেরকম কিছু যদি আমি আনানোর চেষ্টা করে, ওগুলাকে আমি 10টা-15টা দিয়েই আমি কয়েকটা ঘাটে দিই। পূর্বাচলে এখন একটা বেশ বড় একটা ঘাট আছে, ওখান থেকে অনেক মানুষ, ওখান থেকে ওই এক টানে কিন্তু আমাদের পুরা খুলনা পর্যন্ত চলে যাওয়া যায় ওখান থেকে। সো আমরা ওইখানেও কেন একটু দেখি না, ওই দিক থেকেও একটা রুট বার হয়। অবশ্য ওই আমি জানি না বুড়িগঙ্গার যে বাবুবাজারের ব্রিজটা, ওটার নিচ দিয়ে কি বড় জাহাজ যেতে পারে কিনা এটা একটু দেখতে হবে। না হলে অনেকের দাবি ছিল যে সদরঘাটটাকে মানে সরিয়ে নেওয়া পূর্বাচলের দিকে, মানে বসিলার দিকে। তখন আবার কেউ বলছিলেন যে ওইখানে যে নৌ পথের যে প্রশস্ততা, ব্রিজের যে হাইট, সবকিছু মিলিয়ে প্রপার কিনা, এটাও বোধহয় একটু দেখার বিষয়। বাট এগুলো আলোচনা আছে, আলোচনা করলেই সমাধান বেরিয়ে আসবে। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় ফিরছে, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে, সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার তাসনুভা শেলী। অনেক বিষয় নিয়ে কথা বললাম, তো আবার একটু প্রথম টপিকে যাই। আমরা শুরু করেছিলাম আজকে ধর্ষণটা নিয়ে, এবং এইখানে দেখছি যে ব্রেকিং দ্য সাইলেন্স
এই নামে আপনি একটা বোধহয় ইবুক তৈরি করছেন, মানে সাম্প্রতিক এই রেপ ইস্যুতে মানে ফোকাস করছেন কি আসলে? মানে কেন মনে হলো আপনার এটা ড্রাফট স্টেজে আছে, ইটস নট ফাইনাল, বাট আমার বেসিক্যালি যেই উদ্দেশ্যটা ছিল, সবাই সবার এরিয়া থেকে অনেক রকমের কথা বলে, কিন্তু আমার যে জায়গা থেকে আমি একজন নারী হিসাবে এবং আমি যেই ওভার দ্য ইয়ার্স যে প্রবলেমসগুলো দেখেছি, আমার মনে হচ্ছে যে যেটা বললাম যে আমার প্রথমে কিন্তু আমি ফোকাসে বলি নাই যে আমার আইনি চেঞ্জ করো, আগে এটাকে ঢুকো এখানে, কারণ আমি জানি একটা আইন চেঞ্জ করা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে আমার আইনের আগে আমাদের সমাজের চিন্তাধারা কিছুটা চেঞ্জ ধরা দরকার। আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে এত কেন আমরা আজকাল রেপের মানে ধর্ষক বেড়ে গেল, এত কিভাবে বেড়ে গেল, তা আমি যেটা বলছিলাম যে এখন সাইলেন্সটা ব্রেক হচ্ছে। আগে there was a we were used to put it was a taboo topic, এরকম টিভি শোতে এসে রেপ নিয়ে কথা বলতে গেলে হয়তো আমাকে আমার ফ্যামিলি থেকে বলতো না, এই বিষয়ে কথা বলা দরকার, এই বিষয়ে কথা বলা দরকার নাই, এই বিষয়ে জানা দরকার নাই, এই বিষয়ে লেখা দরকার নাই, কিন্তু এখন উই আর ব্রেকিং আউট অফ দ্যাট সাইলেন্স। সো এইটা একটা বড় বিষয়। এবং আমরা আজকাল এখন, আগে রেপ হলো কি হলো না, এবং একটা কিন্তু বিগ পার্সেন্টেজ অফ রেপ হ্যাপেন্স উইদিন ইয়োর নোন পিপল। রাইট, আমি তাকে চিনি, কোনো দূরের আঙ্কেল, কোনো দূরের বাবার ফ্রেন্ড, মার কেউ, কিছু না, ডিস্টেন্ট কাজিন, চাচা, এগুলো কিন্তু আগে হতো, যেটা আমরা বলতাম না। আমরা বললেও আমাদেরকে বলা হতো যে এটা ঠিক না, এটা বলবা না। এবং তখন থেকে কিন্তু একটা মেয়ে ছোটবেলা থেকে যখন এরকম ভাবে অ্যাবিউজড হয়, তার শুরু হতে তাকে চাপতে চাপতে যে তারই সমস্যা, সে ট্রমাটিক এই এক্সপিরিয়েন্স থেকে বার হয়ে আসতে পারে না, এবং সে কখনোই একটা নর্মাল রেগুলার লাইফ লিড করতে পারে না, এবং অনেক পয়েন্টে দেখা যায় যে তার সুইসাইড কমিট করতে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিকজ তাকে বলা হচ্ছে যে তোমার জন্যই, ইউ আর দ্য, এই যে ভিকটিম ব্লেমিং আমরা একটা বলি, যে তোমার সমস্যা, তুমি ওভাবে গেছো, ওখানে গেছো কেন, তুমি ওর সাথে কথা বলেছো কেন, তুমি এই ছবি দিয়েছো কেন, তুমি এই কাপড় পরেছো কেন। এখন তখন আমরা বলি যে 2 বছরের বাচ্চার কি কাপড় পরেছে, আর আপনি মাগুরায় যে ঘটনাটা ঘটলো 8 বছরের বাচ্চা, ওর কাপড়ের কি সমস্যা? সেইখানেই আমি বলছি, এবং তো হয়েছে ঘরের মধ্যে। এইখানেই হচ্ছে গিয়ে যেটা আমি বলছিলাম যে আমাদের ডেটা শোজ যে আমরা আসলে উই আর ভিক্টিমাইজড বাই পিপল ইন আওয়ার ফ্যামিলি, এবং এটার জন্য তো আসলে আইন না, এটার জন্য আসলে আমাদের চাইল্ডহুড, আমাদের বাসার ভেতর থেকে আমরা কি শিখছি, ছোটবেলা থেকে কি শুনে বড় হচ্ছি, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একজন মহিলাকে, একজন নারী কিভাবে কি রোল দিই আমি তাকে আমার ফ্যামিলিতে, যদি আমি বলি যে আমার ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ের রোল হচ্ছে যে জাস্ট সার্ভ অ্যাজ ইউ প্লিজ দ্য মেন ইন ইয়োর ফ্যামিলি, এরকম যদি আমি ভাবে তাকে পোট্রে করি, তাহলে অন্যান্য পুরুষরাও তাকে একইভাবে পোট্রে করবে। কিন্তু আমি যেরকম, আমাদের ফ্যামিলিতে আমরা 3 মেয়ে, আমরা 3 বোন, তো আমার বাবা আমাদেরকে কখনোই ওইভাবে ওই রোলে প্লে করায় নাই। আমাদের সবাইকে আমিও, বরঞ্চ আমরা বলি যে 4 জন মহিলার সাথে তুমি থাকো, মানে তোমাকেই আসলে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত, বিকজ ইটস নট ইজি, এক একজনের এক একটা আমাদের রিকোয়ারমেন্টস থাকে। কিন্তু সে সেই জিনিসটাকে খুবই, সে মনে করে সে খুবই ভাগ্যবান যে তার চারপাশে আছেন। জি, সো এইরকম আসলে মানসিকতা কয়জনের আছে? তো আমাদের তো ওই জায়গাগুলোতে আসলে চিন্তা করা উচিত যে তোমার যদি একজন মেয়ে হয়, এই যে কয়েকদিন আগে বলছে যে জেন্ডার রিভিল করবো না, কারণ এখনো তো আমরা আছি যে মেয়ে হচ্ছে মানে ও মাই গড, আমার সব সমস্যায় পড়ে গেলাম, আমার যদি একটা ছেলে হতো আমার কপালটাই বদলায় যেত। এইটা হয় অর্থনৈতিক কারণে, বৃদ্ধ বয়সে ধরে নেওয়া হয় যে ছেলে বাবা মাকে দেখবে, মেয়েটা তো শ্বশুর বাড়ি চলে যাবে, এই যে অর্থনৈতিক অনিশ্চয়তা আমাদের, এইটা কমলে আবার এই ধারণাটা কমে আসবে আমার মনে হয়। এগেন আমরা যদি এখন আমাদের বয়স্কদের কিছু সাবসিডাইজড কিছু ট্রিটমেন্টসের ব্যবস্থা রাখি, কারণ তাদের মেইন চিন্তা হচ্ছে ট্রিটমেন্ট। একজন মানুষ অবসরে যাওয়ার পরে ছেলের উপরে ডিপেন্ড করতে হবে কেন তাকে? এখানে রাষ্ট্রের দায়িত্ব থাকবে, রাষ্ট্রের দায়িত্বটা কি সেখানে? কমিউনিটি রোলটা কি? মানে এখন যার ছেলে নাই সে কি করবে? আমরা বাইরে কিন্তু দেখি যে সিনিয়র সিটিজেন্সদের জন্য স্পেশাল রেট সব জায়গায়, বাসের জন্য টিকিট কিনবে, প্লেনের টিকিট কিনবে, হসপিটালে যাবে, সিনিয়র সিটিজেন হলে পার্কিং এর তার ফ্যাসিলিটি পাবে, তার সব কিছু বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু তার জন্য একটা ডিসকাউন্টেড রেট, সিনিয়র সিটিজেন্স এবং স্টুডেন্টস। তো আমরা কেন এরকম একটা ফ্যাসিলিটি দিতে পারি না যে তুমি যদি সিনিয়র সিটিজেন হও এবং তুমি যদি স্টুডেন্ট হও
কারণ ওই সময়টাতে তার ইনকাম লেভেলটা কম থাকে। রাইট। কারণ আমার তখন পড়াশোনার দিকে ফোকাস দিতে হয়, এবং যখন আমি সিনিয়র সিটিজেন হয়ে যাই তখন আমার ওই শারীরিক বা মানসিক ওই থাকে না এনার্জিটা যে আমি এখন একটা ফুল টাইম কোথাও কাজ করব। কিন্তু তাদেরকে এই বেনিফিটসগুলো দাও যেন বেনিফিট যেন আরেকটা ছেলের উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। কারণ মেয়েরাও যেন ওই ডিপেন্ডেন্সিটা কমলে পরে তখন আর ওই মেয়ে হয়েছে বলে তার মনটা খারাপ হবে একটার সাথে একটা আসলে অনেকটাই চেইন ইফেক্ট। কারণ এখন আগে আমরা ভাবতাম যে মেয়েরা আসলে আমাদের দেখাশোনা করতে পারবে না, কিন্তু এই জিনিসটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে যে এখন মেয়েরা, আপনি যদি এখন বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখেন, আমাদের ম্যাট্রিকের রেজাল্ট দেখেন, অনেক ভালো, মেয়েদের রেজাল্ট প্রচুর ভালো, কিন্তু আমরা আবার ফ্যামিলি থেকে বলি মেয়ের রেজাল্ট ভালো হয়েছে কি হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বিয়ের বয়সে। মানে আলটিমেটলি তার গোল হচ্ছে বিয়ে দেওয়া। কিন্তু এটাও আমাদেরকে একটা পজিটিভলি দেখতে হবে, কারণ এই যে কারণ মেয়েরাই কিন্তু একমাত্র আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিকজ আমরাই সংসার টিকিয়ে রাখছে। তো মেয়ে আমাদের সংসার টিকিয়ে রাখা মানে সোসাইটি টিকিয়ে রাখা, এবং আমাদের ছাড়া কিন্তু এই পপুলেশন আর বৃদ্ধি পাবে না। আল্লাহ তাআলা একমাত্র মহিলাদেরকেই এই পাওয়ারটা দিয়েছে যে আমরা গর্ভবতী হব, আমরা গর্ভবতী হতে পারবো, আমরাই মা হতে পারবো। এবং আমরা এটাকে একটা নেগেটিভলি, কর্পোরেট সেক্টরেও এটা আমরা নেগেটিভলি দেখি। কিন্তু কেন আমরা এটাকে নেগেটিভলি দেখি? কেন আমার তাকে কিন্তু ওইভাবে যে বলে না মা আর ইয়ের দরজা একই রকম, তো আমার তো তাকে বলেছে ও মাই গড, এই মহিলা তো আসলে একজনকে জীবন দিতে পারে, তার সাথে আমার ভালো ব্যবহার করা উচিত, তাকে আমার সালাম দেওয়া উচিত, তাকে আমার সম্মান দেওয়া উচিত। কিন্তু উল্টা আমি এটাকে নেগেটিভলি দেখি, ও 9 মাসের বাচ্চা হলে এখন বাচ্চা পালতে ব্যস্ত হয়ে যাবে, ওকে দিয়ে কোনো কাজ হবে না, ওর এখন অন্য 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। হ্যাঁ, এইটাকে মনে হচ্ছে যে আমরা 6 মাস কেন, আমরা ওকে আর কিভাবে হেল্প করতে পারি? কারণ ও যদি একটা বাচ্চাকে জন্ম না দেয়, আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের এই পুরো ওয়ার্ল্ড আটকায় থাকবে। আমরা আর আমাদের পপুলেশন কমে যাবে, যে কারণে এখন অনেক দেশ থেকে, চীন, জাপান, এখন অনেক দেশ থেকে বার্থ রেট 0। এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলোর চিন্তা বা এগুলো নিয়ে আমরা আলোচনা করি না কেন? রাইট, আমাদের চিন্তা অনেক দুর্বলতা আছে, ত্রুটি আছে, এই জায়গাটায় ফোকাস করতে হবে। আমরা খালি প্রবলেমের দিকে ফোকাস করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমার খুব ভালো লাগলো যে একটু আপনি বললেন যে ট্যাবু নিয়েও একটু সিরিয়াসলি কথা বলতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকে 7 দিন। কথা হবে আগামী সপ্তাহে ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।